একদিকে উমারুন নবী তার যে ভিডিও বার্তা সামনে এসেছে চাঞ্চল্যকর সেই ভিডিও বার্তার, অন্যদিকে আলফালা বিশ্ববিদ্যালয় ফের একবার তদন্তকারীদের স্ক্যানারে। দিল্লির ওখলায় বিশ্ববিদ্যালয়ের অফিসে তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের চক্রী চিকিৎসক উমার, মোজাম্মেল, শাহিন শাহিদ আলফালার সঙ্গেই যুক্ত ছিল। ইতিমধ্যে ধৃত চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আরো একবার সরাসরি আমরা কথা বলে নেব প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, আপনি যেমনটা বলছিলেন, একজন ডাক্তার, সে যার কাজ মানুষের প্রাণ বাঁচানো, সে এভাবে ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করছে, মানুষকে কিভাবে মারা যায় সেটা বলছে। কিন্তু আরো অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, আপনি যদি ভিডিওটা দেখেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ কি শান্ত গলায়, ঠান্ডা গলায় গোটা ঘটনাটা বিশ্লেষণ করছে। একটা এত বড় ঘটনা ঘটানোর আগে এইরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ, এরকম একটা ঠান্ডা গলা। হ্যাঁ, এই আপনি যদি দেখেন এই মগজ ধোলাই বা আমরা যেটাকে রেডিক্যালাইজেশন বলি বা ইনডক্ট্রিনেশন বলি, সেইটা এমন চূড়ান্তভাবে করা হয় যে এই সমস্ত মানুষগুলো মানুষ থেকে দানবে পরিণত হয়ে যায়। তাদের কাছে কোনো নিজেদের বাড়ির লোককেও তারা হয়তো মেরে দিতে দ্বিধাবোধ করবে না। এবং সেইটাই দেখা যাচ্ছে। এক সময় আমরা হিটলারের নাম শুনতাম, পোল পটের নাম শুনতাম, এখন এই ডাক্তারদের দেখছি যারা উগ্র মৌলবাদী ইসলামিক সংগঠনের হয়ে কাজ করছে এবং ভারতে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। এইবার আপনি যদি দেখেন আলফালা ইউনিভার্সিটি, এখানে এখন তো জানা যাচ্ছে যে এদের ন্যাকও ছিল না ইউনিভার্সিটির, এবং ইউনিভার্সিটির একটার পর একটা ইন্টারোগেশন করে মানুষ ধরা পড়ছেন, তাদেরকে আবার ইন্টারোগেশন করে আবার নতুন করে মানুষ ধরা পড়ছেন। এবং জানা যাচ্ছে যে একটা চ্যারিটেবল ট্রাস্ট, সেটাও নাকি একটা চিট ফান্ড দিয়ে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের কাছে মৌ বলে একটি জায়গা আছে, সেইখানে একটা চিট ফান্ড তৈরি করা হয়েছিল, সেইখান থেকে পয়সা দিয়ে এটা তৈরি করা হয়। তো এত বছর ধরে একটি ইউনিভার্সিটি, প্রায় 10-15 বছর হয়ে গেল চলে আসছে, এবং সেখানে ন্যাক নেই বলা যাচ্ছে। এবং তাদের এখন ওয়েবসাইটটা হঠাৎ গায়েব হয়ে গেল। আগে ওয়েবসাইটটা ছিল, আমি ওয়েবসাইটটা দেখেছিলাম, এখনো সেটাকে দেখা যাচ্ছে না ইন্টারনেটে। এবং এইগুলো মানে মানে এই ইউনিভার্সিটির থেকে আরো কত এরকম ডাক্তার, কত এরকম স্টুডেন্ট বেরিয়েছে ঠিক বুঝতে পারছি না। যেটা জানতে পারছি যে ডক্টর আদিল, তারপরে আপনার ডক্টর মুজাম্মিল, যার বাড়ির থেকে 3000 কিলো এক্সপ্লোসিভ, তারা নাকি প্রথম দিন থেকেই ওখানে কিছু রেডিক্যাল কাজ কারবার করাতেন, যেমন ছেলে মেয়েদের যাতে যারা পড়াশোনা করে তারা একসাথে বসবে না, এবং নাকি একে অপরকে মানে যদি কেউ ওনাকে গুড মর্নিং বলতো উনি জবাব দিতেন না। তো তাদের এই যে অ্যাটিটিউডগুলো নাকি দেখা গেছে, এখন সেগুলো ইন্টারভিউশনে বেরাচ্ছে। তো এখান থেকে আর কি কি বেরাবে আমাদের ভারতবর্ষের মধ্যে, আর কোথায় কোথায় এরকম মানুষ লুকিয়ে আছে। কারণ গুজরাটে একজন ধরা পড়েছেন, তিনিও ডাক্তার, তিনি বিষ বানাচ্ছিলেন বসে, শান্ত মনে বিষ বানাচ্ছিলেন, এবং যেটা শুনতে পাচ্ছি তার প্ল্যান ছিল ওটা কোনো প্রসাদের মধ্যে দেওয়া হবে, মোস্ট প্রবাবলি অযোধ্যাতে রাম মন্দিরে। এই মানুষগুলো কারা? এরা পিশাচ না এরা মানুষ? এবং আর কত মানুষ আছে আমাদের দেশে এরকম, এবং এই ঠকবাজতে তো গা উজাড় হয়ে যাবে। আরো দুঃখের কথা যে কিছু রাজনৈতিক লাভের জন্য মানুষ আবার এটা জাস্টিফাই করছে যে এইটা নাকি তাদের অপ্রাপ্তির ফল, তাদের জীবনের নানান রকম মানে ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে ভারতবর্ষে, তার ফল। এইটা ভাবা যায় যে যে কোনো মানুষের বা কোনো সংগঠনের বা কোনো দলের যদি অপ্রাপ্তি হয় তো তারা কোমরে বোম বেঁধে উড়িয়ে দেবে সাধারণ মানুষদের? এই হিংসা, এই মানে বিকৃত মানসিক ভাবনা কোথা থেকে আসছে? এবং আমি সত্যিই জানি না, আমার কাছে উত্তর নেই যে এর মানে এটা কি খালি সাজা দিয়ে করা যায়, যে জাস্ট ওই 4 জনকে সাজা দিয়ে দিলাম? যে মগজ ধোলাই করেছে এই ডাক্তারদের, সে তো নাকি শুনছি ক্লাস 5 না ক্লাস 6 পাস, সে একজন মৌলবী, সে পড়াশোনা জানে না, এত উচ্চশিক্ষিত ডাক্তারদের সে মগজ ধোলাই করতে পেরে গেল। ওসামা বিন লাদেন একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এর শেষ কোথায় এটা বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে, যেমন আপনি বলছেন আপনার কণ্ঠস্বরে আমি একটা উদ্বেগ, একটা চিন্তা করছি, কারণ আমাদেরও সন্তানেরা আছেন এই পৃথিবীতে, আমাদেরও চারপাশে তো আমরা সাধারণ মানুষের মধ্যে, তো কোথায় কে লুকিয়ে আছে যার মনের মধ্যে এরকম ঘটছে? সে ঠান্ডা মাথায় ভিডিও লোড করছে, নিজেকে উড়িয়ে দিচ্ছে, তার কোনো চিন্তা নেই যে তার বাড়ির লোকের কি হবে, তার ফ্যামিলি কি হবে। এবং সে মানুষজন যে মরে যাচ্ছে তারা নিরপরাধ মানুষ, তাদের কোনো ধর্ম দেখছে না, সে মেরে দিচ্ছে হাজার হাজার লোককে। এই ব্যাপারটা কোত্থেকে আসছে, এর শেষ কোথায়? সত্যি এগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য।
যে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে, উমারুন নবী বিস্ফোরণের দিন যেভাবে তার সেই গাড়ি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে বেড়ায়, সেই টাইমলাইন রাখবো আপনাদের সামনে। তবে তার আগে আপনাদের দেখাচ্ছি ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনা, সন্ধ্যেবেলা দিল্লি বিস্ফোরণের ঘটনা, আর তার মাঝে উমারুন নবী এই ভিডিও বার্তা যার সামনে এসেছে। উমারুন নবী দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড সাদা i20 গাড়ি নিয়ে লালকেল্লায় পৌঁছে গিয়েছিলেন সেই 10ই নভেম্বর সন্ধেবেলা। কিন্তু তার আগে ঠিক কোথায় কোথায় গেছিলেন, হরিয়ানা দিল্লির বিভিন্ন জায়গায় প্রায় 38টি সিসিটিভি ক্যামেরার ফুটেজে নজর রাখা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে i20 গাড়িটি কোথায় কোথায় গেছিল। 29 এবং 30 অক্টোবর আলফালা বিশ্ববিদ্যালয়ে ছিল উমারের i20 গাড়ি। 9 এবং 10ই নভেম্বর বিস্ফোরণের দিনের সিসিটিভি ফুটেজ মিলেছে এবং সেখানেই দেখা গিয়েছে i20 গাড়িটির অবস্থান। 29 অক্টোবর আলফালা বিশ্ববিদ্যালয়ে ঢোকে উমারুন নবীর গাড়ি। 29 অক্টোবর সন্ধে 6টা 36 মিনিটে পার্কিং এরিয়ায় গাড়ি রাখে উমর। 29 অক্টোবর রাত 8টা 18 মিনিটে নিজের i20 গাড়িটি হস্টেলে রাখে উমর। 30 অক্টোবর সকাল 7টা 31 ফের আলফালা বিশ্ববিদ্যালয়ে গাড়ি পার্কিং। 30 অক্টোবর দুপুর 2:38 মেকানিক ও কম্পাউন্ডারকে ডাকে উমর, তারা বাইকে আসে পার্কিং লটে। 30 অক্টোবর দুপুর 2:41 মিনিট উমরের i20 গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। 9ই নভেম্বর রাত 11টা 43 মিনিট দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের খলিলপুর টোল প্লাজায় উমরের গাড়ি এসে পৌঁছয়। 10ই নভেম্বর রাত 12টা 46 মিনিটে খলিলপুর টোল প্লাজা ছাড়ে উমরের i20 গাড়ি। 10ই নভেম্বর ভোর 3টে 7 মিনিট দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের KMP এলাকায় উমরের গাড়ি পার্ক। 10ই নভেম্বর সকাল 8টা 3 মিনিটে বদরপুর এলাকায় ঢোকে বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি। 10ই নভেম্বর সকাল 8টা 31 মিনিট নাগাদ আশ্রম চক থেকে রিং রোড এলাকায় ঢোকে উমরের গাড়ি। 10ই নভেম্বর সকাল 9টা বেজে 22 মিনিট দিল্লির বিভিন্ন রাস্তা হয়ে ইন্ডিয়া গেটে পৌঁছয় উমারুন নবীর গাড়ি। 10ই নভেম্বর সকাল 9টা 31 মিনিটে আকবর রোড রেল ভবন হয়ে কর্তব্য পথে দেখা যায় গাড়িটিকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড উমারুন নবী এই বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে কত গুরুত্বপূর্ণ হাই সিকিউরিটি জোন দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এভাবেই অনায়াসে ঘুরে বেরিয়েছিল দিনভর। এরপর 10ই নভেম্বর দুপুর 3টে বেজে 29 মিনিট লালকেল্লার পার্কিং এলাকায় পৌঁছায় উমরের i20 গাড়ি এবং সন্ধ্যে 6টা বেজে 23 মিনিটে লালকেল্লার পার্কিং লটের বাইরে উমরের গাড়ি। 6টা বেজে 50 মিনিট 57 সেকেন্ড তখনই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। यहाँ पर देख सकते हैं